দুর্নীতি বন্ধ, সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বিএনপির। সমৃদ্ধ দেশ গড়তে 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে 51 দফা ইশতেহার ঘোষণা। আজ ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান। ক্ষমতায় গেলে অপকর্ম বন্ধের প্রতিশ্রুতি জামায়াতের। নির্বাচনী প্রচারণায় সরগরম ঢাকা, চট্টগ্রাম। নানা প্রতিশ্রুতি নিয়ে দৌড়ঝাঁপ প্রার্থীদের। যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন ভোটাররা। এবং রমজানের আগেই বেসামাল রাজধানীর নিত্যপণ্যের বাজার। বাড়তি ইফতারি সামগ্রীর দাম, চড়া মাছ মাংসের দর। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে 51 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ইশতেহার তুলে ধরেন দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ফ্যামিলি কার্ড, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষক কার্ড সহ 9 বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির মেয়াদ ঘোষণা বলে এতে উল্লেখ করা হয়। বিস্তারিত হুমায়ুন কবিরের প্রতিবেদনে। জাতীয় সংসদ নির্বাচনের 5 দিন আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করল বিএনপি। 51 দফা ইশতেহারে 9 বিষয়ে অগ্রাধিকার দিয়েছে দলটি। অনুষ্ঠানে অংশ নেন চীন, পাকিস্তান, ইউরোপীয় রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, ব্রিটেন সহ 38টি দেশের প্রতিনিধিরা। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের ফ্যামিলি কার্ড, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায়, বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিতে শিক্ষানীতি প্রণয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ক্রিয়া পেশাকে পেশা ও জীবিকার মাধ্যমে হিসেবে গড়ে তুলতে জেলা উপজেলা ক্রিয়া অবকাঠামো নির্মাণ সহ 9টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে। প্রত্যেক গৃহিণীর হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা, এটি কিন্তু শুধু নারীরা পাবেন। এই ফ্যামিলি কার্ডটা, একটি দেশ, যেই দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, সেখানে নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। এরপরে আছে কৃষি এবং খাদ্য, দুটো একইভাবে রিলেটেড। কৃষি যদি ভালো না হয়, খাদ্যের সরবরাহ যদি ঠিকভাবে না থাকে, স্বাভাবিকভাবে মানুষ অপুষ্টি সহ বিভিন্নভাবে আস্তে আস্তে পিছিয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে কর্মসংস্থান এবং যুব উন্নয়ন। আমাদের 4.5 কোটি প্রায় ইয়াং মানুষ, এই মানুষদেরকে যদি আমরা কর্মসংস্থান বা উন্নয়নের দিকে নিয়ে যেতে না পারি, কোনোভাবেই সম্ভব না উন্নয়নকে ধরে রাখা। তারেক রহমান বলেন, বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতা রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারের রাজনীতির কেন্দ্রবিন্দু। জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে, সেখানে ভোটের মর্যাদা থাকবে, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে, আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না। আমরা চাই না যে ঘটনার ভিতর দিয়ে, যে বিভীষিকার ভিতর দিয়ে বিএনপি গিয়েছে, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি বাংলাদেশে হোক। কারণ এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয়, তাহলে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। এবং সেই জন্যই সর্বস্তরে যত দ্রুত সম্ভব, দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, অবশ্যই আমাদেরকে মেরিটক্রেসি অর্থাৎ মেধাকে আমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। যার যেই যোগ্যতা যেখানে, তাকে আমরা দিতে পারি। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে আমি যখন একজন মেধাবীকে, সে যেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করুক না কেন, আমি যদি একজন মেধাবীকে তার নিজের জায়গায় পৌঁছতে সাহায্য করি, তখন সে কিন্তু একটি বিষয়ে চিন্তা ভাবনা করবে যে আজকে বিএনপি সরকার ছিল বলেই আমি আমার মেধার শক্তিতে এখানে আসতে সক্ষম হয়েছি। এ সময় তিনি আরো বলেন, সরকার গঠন করলে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বিএনপি। সরকার পরিচালনার প্রত্যেকটি স্তরে ধীরে ধীরে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।
যারা যে দায়িত্বে থাকবেন তাদেরকে অবশ্যই জনগণের কাছে কোনো না কোনোভাবে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে, অ্যাকাউন্টেবল থাকতে হবে তাদেরকে। খুব সহজে আমরা একটি কথা বলতে পারবো, যেহেতু ভোটই ছিল না, দেশে নির্বাচন ব্যবস্থাই ছিল না, ফলে জবাবদিহিতাও ছিল না। এবং জবাবদিহিতা ছিল না বলে আমরা অপশাসন দেখেছি, জবাবদিহিতা ছিল না বলে আমরা দুর্নীতি দেখেছি। এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা বলেও জানান তারেক রহমান। একটি শান্তিপূর্ণ সমাজ, পরিবার, দেশ গঠনে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। 8 ফেব্রুয়ারি ঢাকা নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে 8 ও 9 ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তারেক রহমান। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যোগ দেন। এ প্রসঙ্গে রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়েই তরুণ এসব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে। দল এবং জাতীয়তাবাদী শক্তি আজকে সেই প্ল্যাটফর্মে, সেই মঞ্চে আজকে যোগ দিয়েছেন আব্দুর রশিদ জিতু এবং তার সহকর্মী। আমি প্রাণঢালা অভিনন্দন জানাই তাদেরকে। 8 তারিখের সমাবেশে জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি। সেই জায়গায় বিভিন্ন উত্তর এবং দক্ষিণের বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো 8-9 তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ উত্তরাঞ্চলের 3 জেলায় যাচ্ছেন। দীর্ঘ 23 বছর পর ঠাকুরগাঁয়ে যাচ্ছেন তিনি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় করবেন সফরের প্রথম জনসভা। এ লক্ষ্যে প্রস্তুত হচ্ছে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ। সেখান থেকে নীলফামারীতে জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। সেখান থেকে যাবেন দিনাজপুরের বিরামপুরে। এই এলাকায় জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় 20 বছর পর তারেক রহমানকে কাছে পাবেন বলে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে নির্বাচনী জনসভায় তিনি মন্তব্য করেন। এর আগে সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় চাঁদাবাজি নয়, ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাট ধরে টান দেওয়া হবে বলেন জামায়াত আমির। প্রতিনিধিদের তথ্যে জানাচ্ছেন মাহমুদা আক্তার। শাসন করেছেন সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে পাতারহাট আরসি কলেজ মাঠের নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জামাত নিজেরা চাঁদাবাজি করবে না এবং কাউকে চাঁদাবাজি করতে দেবে না, বরং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দুর্নীতির ঘাট ধরে টান দেওয়া হবে। দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাট ধরে টান দেব। দুপুরে পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে নির্বাচনী জনসভায় 13 তারিখ বাংলাদেশের নতুন সূর্য উদিত হবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে সব ধরনের অপকর্ম বন্ধ হবে। 13 তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে মহান রব্বুল ইজ্জত যদি আমাদেরকে সুযোগ দেয়, তাহলে যে সমস্ত ত্রুটি এবং দুর্বলতার কথাই মাত্র বললাম, আমাদের প্রত্যেকের 2 হাতের 10 আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতেও দেব না। পরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, যুবকরা জুলাই আন্দোলনে না নামলে 2041 সাল পর্যন্ত দেশ থেকে ফ্যাসিবাদ বিতরণ করা সম্ভব হতো না। সম্মানিত ভাইয়েরা, যুবক সমাজ, তোমাদের কাছে আমরা ঋণী। তোমরা বুক চিকে যুদ্ধ করে আজকে এই সব দিশে দিয়েছ। তোমাদের যুদ্ধ না হলে হয়তো 29 কিংবা 41 সাল পর্যন্ত এই জাতিকে কালো অন্ধকারে থাকতে হতো। এদিকে বিকেলে পিরোজপুর জেলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা জনগণের সরকার চায় না, দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারাই এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে। বাংলাদেশে আমাদের মা বোনদের ইজ্জত কেউ নিয়ে টানাটানি করুক, আপনারা কি প্রত্যাশ করবেন? প্রত্যাশ করবেন? মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। নির্বাচন ঘিরে রাজধানীতে প্রচারণা জমে উঠেছে।
ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হক অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে একটি মহল নানা অপপ্রচার চালাচ্ছে। ভোট কিনতে জামায়াত ভোটারদের অর্থ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর আলাদা নির্বাচনী প্রচারণায় তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে রাজীব আহমেদের প্রতিবেদন। মিরপুর পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হকের প্রচার প্রচারণায় অংশ নেন দলমত নির্বিশেষে হাজারো মানুষ। জামায়াতের প্রার্থী নির্বাচনী প্রচারণার আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের অর্থ দিচ্ছে অভিযোগ করে আমিনুল হক বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং তরুণদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, আমরা সবাইকে যাতে ঘরে ঘরে কর্মসংস্থান পৌঁছে দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজ করছেন। যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের তো সমর্থন থাকার কথা না। মিরপুর ডিএইচএস এর একটি জায়গা থেকে এই ঢাকা ১৬ আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত। সাধারণ মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে কাজ করার কথাও জানান আমিনুল হক। সাধারণ মানুষের তার যে দৈনন্দিন যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আমি মেটাতে পারছি কিনা, মৌলিক চাহিদাগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারছি কিনা, আমার কাছে হচ্ছে দিস ইজ ইম্পর্টেন্ট, এবং আমরা সেই কাজটি করে যাচ্ছি আমাদের জায়গাতে। জাতীয় সংসদ নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১১ আসনের ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম। রাজধানীর ভাটারা বাড়িধারায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৭ বছর বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপি আমরা যারা করেছি, এই যে আমার সাথে চেয়ারম্যান সাহেব আছে সহ সকলে আমরা শত মামলা মাথায় নিয়েও আমরা স্বৈরাচারের সাথে আপোষ করি নাই। আপনার মূল্যবান গণতান্ত্রিক অধিকার হরণ করে রেখেছিল স্বৈরাচার। এই মূল্যবান ভোটটা আপনার নষ্ট না করে ভোট দিতে আসেন এবং ধানের শীষের পক্ষে দেন। এদিকে সকালে তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা ১৭ এর বনানী কাঁচাবাজার এলাকায় প্রচারণায় অংশ নেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এই আসনে বিএনপির চেয়ারম্যান মাতৃহারা, পিতৃহারা, ভ্রাতৃহারা একজন নিঃসঙ্গ মানুষ, তার পাশে যেন জনগণ তার শক্তি হয়ে দাঁড়াতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সদয় অনুমতি জনগণকে দিক। এদিকে নির্বাচিত হলে বিমানবন্দর এলাকায় অপরিকল্পিত ভবন উচ্ছেদ করার হুঁশিয়ারি দিলেন ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর। দুপুরে উত্তরায় ১১ নম্বর সেক্টর থেকে নির্বাচনী প্রচারণার শুরুর আগে এসব কথা বলেন তিনি। বিমানবন্দর আছে, এখানে হাজি ক্যাম্প আছে, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্থা আছে যেখানে আইনের ব্যত্যয় হয়েছে। সেখানে আমরা দেখব অতীতে যেহেতু ফেসিবাদী সরকার ছিল, তাদের মন মতো যা ইচ্ছা তাই করেছে। আর দলীয় পরিচয়ের বাইরে ও পেশিশক্তি মুক্ত নির্বাচন সম্ভব তা জনগণ প্রমাণ করবে বলে জানিয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। বিকেলে মুগদা এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা ৯ থেকে আমরা প্রমাণ করব যে অর্থ ও পেশিশক্তির বাইরে থেকে বাংলাদেশের রাজনীতি করা যায়, নির্বাচনে জেতা যায়। বিগত বছরগুলোতে আমি আন্তরিকতা নিয়ে স্বাস্থ্য সমস্যা সমাধান করার চেষ্টা করেছি। আগামীতেও আমাদের এলাকার সমস্যাগুলো আন্তরিকতার সাথেই সমাধান করার চেষ্টা করব। বিশেষ করে ঢাকা ৯ তো কেউ ট্যাক্সের পয়সা ১ পয়সা কম দেয় না, মাস শেষে বিলটা ঠিকই দিতে হয় কিন্তু গ্যাস আসে না। এই জায়গায় যাতে ন্যায্যতা হয়, আমরা যাতে আমাদের ন্যায্য হিসাব বুঝে পাই, সেই জন্য কাজ করব। আপনারা আমাকে ঘরের মেয়ের মতোই দোয়া রাখবেন এবং সকলের কাছে আহ্বান থাকবে ১২ তারিখ সকাল সকাল সবাই মিলে ভোট কেন্দ্রে চলে যাবেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, চট্টগ্রামের রাজনীতির মাঠ তত উত্তপ্ত হয়ে উঠছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মহানগর থেকে গ্রাম পর্যন্ত প্রার্থীদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিএনপি জামায়াতের প্রার্থীরা। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় প্রার্থীদের প্রচারণা। প্রার্থীদের দরজায় কড়া, হাসি মুখে শুভেচ্ছা, হাত মেলানো, কোলাকুলি। ভোট চাওয়ার সঙ্গে চলছে প্রতিশ্রুতির কথাও। রাস্তা, ড্রেন, পানি, কর্মসংস্থান সহ নানা দাবি জানাচ্ছেন প্রার্থীরা। মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় এভাবেই প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থীরা। তাদের ভাষ্য, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই তাদের অঙ্গীকার। নির্বাচনের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করবে, সরকার নির্বাচন করবে, সেই সরকার সেই সংসদ
জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তো সেটা যারা বাধাগ্রস্ত করতে চায় তারা নিশ্চয় বাংলাদেশের বন্ধু হতে পারে না। ধানের শীষের যে ব্যাপক প্রচারণা আগে হয়েছে 31 দফার মাধ্যমে, বা আমাদের পরবর্তীতে যে 8টা দফা দেওয়া হয়েছে, যে 8টাকে প্রায়োরিটাইজ করা হবে, এগুলো নিয়ে মানুষের মধ্যে বেশ পজিটিভ একটা ধারণা আছে। সীতাকুণ্ডর এই অঞ্চলে চট্টগ্রাম 4 আসনের মানুষের প্রতিটি এলাকার কাজগুলো আমরা ইতিমধ্যে করা শুরু করেছি, পরিকল্পনার ভিতরে আমরা নিয়ে আসতেছি। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমন্বয় রাখার স্বার্থে আগামী নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশ হওয়া উচিত বলে আমি মনে করি। মানুষ চারিদিকে মুখিয়ে আছে এই নির্বাচনের জন্য। মানুষ দারুণভাবে ব্যাকুল যে কখন তারা 12 তারিখে সকাল থেকে ভোট দেবে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন, যারা আছেন সংশ্লিষ্ট, তারা যেন এই বিষয়টিকে গুরুত্ব দেন, যেন এটি 2008, 14, 18, 24-এর মতো কোনো নির্বাচন না হয়। অন্যদিকে জামায়াতে ইসলামীও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রত্যেকটা ভোটাররা যার পছন্দবোধী তারা তাদের নিজেদের আগামী দিনের পার্লামেন্টের মেম্বার এবং জুলাই সনদের গণভিত্তির জন্য হার পক্ষেই ভোট দেবে। আমাদের বিশ্রাম হবে 13 তারিখের পরে ইনশাআল্লাহ। মানুষ নির্ভয়ে ভোট দেবে, যারা ভোটে নির্বাচিত হবে আমরা তাদেরকে স্বাগত জানাবো। এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির কাছে অঙ্গীকার করেছেন যে তিনি ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচনটা উপহার দিতে চান। নির্বাচন কমিশনেরও সেরকম একই রকমের অঙ্গীকার আছে, আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই। শেষ পর্যন্ত সব হিসাব মিলবে একদিনেই, 12ই ফেব্রুয়ারি। ব্যালটের বাক্সই বলবে কার পক্ষে যাবে চট্টগ্রাম। আফরিন পপি, মোহনা সংবাদ। রমজান ঘিরে লাগামহীন রাজধানীর নিত্য পণ্যের বাজার। বেড়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাংস। মধ্যবিত্তের নাগালের বাইরে রুই পাঙাশও। শীতের ভরা মৌসুমেও কমছে না সবজির দাম। লেবুর হালি শতকের ঘরে। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশে বছরে 90 থেকে 95 হাজার টন খেজুরের চাহিদার 70% সৃষ্টি হয় রমজান ঘিরে। এ মাসে পণ্যটির সরবরাহ ও বাজার মূল্য স্বাভাবিক রাখতে গত ডিসেম্বরেই আমদানি শুল্ক কমিয়ে দেয় সরকার, কিন্তু তার কোনো প্রভাব বাজারে দেখা যায়নি। খেজুরের দামটা বাড়ছে, এটা ইম্পোর্টাররা করছে ম্যাডাম। সরকার কমাইছে ঠিকই, যেমন শুনতে আছি, কিন্তু ইম্পোর্টাররা তো কমায় নাই। ভালো খেজুর যেটা, ওটাতে 200-300 টাকা কার্টুনে বাড়ছে এখন। এদিকে রোজার আগেই বাজারে লেবুর হালি দাঁড়িয়েছে 80 থেকে 100 টাকায়, শসা 80 থেকে 120, বেগুন 80 থেকে 100, কাঁচামরিচ 140, করলা 140, টমেটো 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। লেবু 100 টাকা হালি নিচ্ছে, যেটা গত পরশু দিনও আমি 60 টাকা হালি কিনেছি। রমজানকে সামনে রেখে সৌদি আরব বা মিডল ইস্টের দেশগুলা জিনিসপত্রের দাম কমায় দেয়। দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে প্রত্যেক রোজা আসলেই সব জিনিসের নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যায়। বেড়েছে সব ধরনের মাংসের দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 190 থেকে 200, প্রকার ভেদে লেয়ার বিক্রি হচ্ছে 350 টাকা পর্যন্ত। গরুর মাংস 800 থেকে 850 টাকা, আর খাসি 1200 থেকে 1250 টাকা। বিগত মাসগুলোতে মাংসের যে দাম ছিল গরুর মাংস, এখন 850 নিচে ভালো মাংস পাওয়া যায় না। সবাই ধান্দা নিয়ে ব্যস্ত, এই বাজারের মধ্যে কোনো মনিটরিং নেই সরকারের। এদিকে বেড়েছে সব ধরনের মাছের দামও। অনেক মাছ কেজিতে 200 টাকা পর্যন্ত বেড়েছে। কেজিতে 50 থেকে 200 টাকা পর্যন্ত বেশি আছে অন্যান্য সময়ের তুলনায়। ইনফ্লেশন যদি হিসাব করে আমাদের 7.3 ইনফ্লেশন, নভেম্বর ডিসেম্বরটা 8.3 ইনফ্লেশন, কিন্তু মার্কেটে দেখেন এর চেয়ে বেশি ইনফ্লেশন কাজ করছে। আপনি 1000 টাকার মাছ যদি 200 টাকা বাড়ে। আবার রোজা ঘিরে ইফতারি উপকরণের দামও ঊর্ধ্বমুখী। এ অবস্থায় বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের 1 দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন তারা। পরে মিছিল নিয়ে শাহবাগ এলাকায় পৌঁছলে পুলিশ জল কামান ও রাবার বুলেট নিক্ষেপ করলে 15 থেকে 20 জন আহত হন। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে গিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। 100% থেকে 500% পর্যন্ত দাম বেড়ে গেছে, বাট আমাদের কি
বেতন কি 1 টাকা বেড়েছে? আমাদের জীবনযাত্রার মান যে এত মানবতরভাবে চলছে এটা তো মেনে নেওয়া যাচ্ছে না, আমরা আর পারছি না, এ কারণে আমরা আজকে রাস্তায় নেমেছি। বাজেট থাকবে না কেন? দুর্নীতি দমন বন্ধ করুক। এই যে মেগা প্রজেক্ট নামে কতগুলি প্রজেক্ট চালু করছিল বন্ধ করুক। এই টাকাগুলি আনলেই তো কর্মচারীর বেতন হয়। সরকারের কাছে আমার একান্ত অনুরোধ, আমাদের নবম পে স্কেলের গেজেট ঘোষণা করা হোক। জুলাই শহীদদের রক্তের বদলা নিতে ইসলামী ছাত্র শিবির রাজপথে লড়ে যাবে বলে জানালেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার রাজধানীর শাহবাগে ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে একথা জানান তিনি। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ওসমান হাদি হত্যার বিচার করা হবে জানিয়ে ১২ তারিখে কেউ ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে সমুচিত জবাবের হুঁশিয়ারিও দেন সাদ্দাম। যারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে তারা ওদিক থেকে শিক্ষা গ্রহণ করুন। হাসিনা পালিয়ে গেছে তো খুব বেশি দিন হয় নাই, হাসিনার পরিণতিটা আপনাদের সামনে ঘটেছে, তাহলে কেন আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না? যদি অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে যান, এই রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, শহীদ ওসমান বিন হাদির খুনিরা পৃথিবীর যে প্রান্তে থাকুক তাদেরকে খুঁজে এনে বিচার করা হবে। টাঙ্গাইল ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের সম্পৃক্ততার দাবি নাকচ করে দিয়েছেন থানা বিএনপি সভাপতি আজগর আলী। তিনি অভিযোগ করেন রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে ফাঁসানোর চেষ্টা চলছে। তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নেপথ্যে জড়িতদের চিহ্নিত করতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি। তার দাবি, ভিডিওতে যে ইট দিয়ে গাড়ির কাঁচ ভাঙতে দেখা গেছে সেগুলো একদমই নতুন, যা এই এলাকার কোথাও নেই। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ঠেকাতে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অন্যদিকে পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে ইরানের বৈধ অধিকারকে সমর্থন করেছে চীন। এদিকে তীব্র উত্তেজনার মধ্যে উপসাগরীয় জলসীমায় বিদেশি নাবিকসহ 2টো তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ঠেকাতে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মতবিরোধের জেরে যে কোনো ধরনের সমঝোতা ভেস্তে যেতে পারে এমন আশঙ্কা করছেন তিনি। উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তু হতে পারে। অন্যদিকে পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে ইরানের বৈধ অধিকারকে সমর্থন করে চীন বলেছে তারা বল প্রয়োগের হুমকি ও নিষেধাজ্ঞার আরোপের চাপের বিরোধিতা করে। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ বেন বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর যথাযথ সমাধানে চীন কাজ চালিয়ে যাবে। এদিকে জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় বিদেশি নাবিকসহ 2টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। তবে ট্যাঙ্কার দুটি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা নাবিকরা কোন দেশের সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি। ঐশী আলম, মোহনা সংবাদ। ভারতের মেঘালয়ে কয়লা খনি ধসে 18 জন নিহত এবং আহত হয়েছেন 8 জন। এর পাশাপাশি বহু শ্রমিক সেটির ভেতরে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছেন এটি অবৈধ রেড হোল খনি, যেখানে অত্যন্ত সরু পথ দিয়ে শ্রমিকরা মাটি খুঁড়ে নিচে যান এবং বিপজ্জনক উপায়ে কয়লা সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র তুলে আনেন। খনিতে রাখা ডায়নামাইটের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া যারা নিহত হয়েছেন তারা হয় পুড়ে, না হয় বিষাক্ত পদার্থ শ্বাসের মাধ্যমে নিয়ে প্রাণ হারিয়েছেন। খেলা খবর স্প্রিন্ট। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 60 মিটার স্প্রিন্টে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের দ্রুত মানব ইমরানুর রহমান। চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম দিনে 60 মিটার দৌড় শেষ করতে ইমরানুরের লেগেছে 6.73 সেকেন্ড। এই হিটে প্রথম জাপানের কিরিউ ইয়াশিহিদে 6.67 সেকেন্ড সময় নেন। 2023 সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে 60 মিটার স্প্রিন্টে সোনা জিতে চমক দেখিয়েছিলেন ইমরানুর। অ্যাথলেটিক্সে এশিয়ার শীর্ষ স্তরে, যা বাংলাদেশের কোনো অ্যাথলেটের সর্বোচ্চ পদক। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দুর্নীতি বন্ধ, সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বিএনপির। সমৃদ্ধ দেশ গড়তে 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে 51 দফা ইশতেহার ঘোষণা।
আজ ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান। ক্ষমতায় গেলে অপকর্ম বন্ধের প্রতিশ্রুতি জামায়াতের। নির্বাচনী প্রচারণায় সরগরম ঢাকা, চট্টগ্রাম। নানা প্রতিশ্রুতি দিয়ে দৌড়ঝাঁপ প্রার্থীদের। যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন ভোটাররা। এবং রমজানের আগেই বেসামাল রাজধানীর নিত্যপণ্যের বাজার। বাড়তি ইফতারি সামগ্রীর দাম, চড়া মাছ মাংসের দর। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।